আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। হিউম্যান ল বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে বিডিএর জরিপ থেকে 7 শ্রেণীর জমির মালিকরা বাদ পড়ে যাচ্ছে। কি কারণে বাদ পড়ে যাচ্ছে আর কোন 7 ধরনের জমির মালিকরা বাদ পড়বে, সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, একটি গুরুত্বপূর্ণ ভিডিও, এই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল। আর আপনাদের উদ্দেশ্যে আরও একটি কথা, যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে চান বা পরামর্শ নিতে চান সম্পূর্ণ ফ্রিতে, তারা এই ভিডিওর শেষে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করবেন। পর্যায়ক্রমে আমি প্রতিদিন 40-50 জনকে কিন্তু উত্তর দিয়ে থাকি। একটু অপেক্ষা করবেন, সবাই সময় মতো আস্তে আস্তে উত্তর পেয়ে যাবেন। কমেন্টসে যদি লেখেন, কমেন্টস দেখি না এবং কমেন্টস পড়ে ওখানে উত্তর লেখা যায় না। চলে যাচ্ছি মূল বিষয়ের উপরে। বিষয় হচ্ছে যে 7 শ্রেণীর জমির মালিকরা বাদ পড়ে যাচ্ছে বিডিএর জরিপ থেকে। এই বিডিএর জরিপটা হচ্ছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে। আমাদের দেশে যে 4টি খতিয়ান আছে, সেটি হচ্ছে সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, বিআরএস খতিয়ান। এর পাশাপাশি তথ্য প্রযুক্তির জামানায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে বাংলাদেশ ডিজিটাল সার্ভেটি চালু করেছেন, এই ডিজিটাল সার্ভে থেকে যারা বাদ পড়ে যাবেন 100% গ্যারান্টি এরা কিন্তু কোনোভাবেই এদের নামে কিন্তু এই বিডিএর জরিপটি হবে না। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে খাস খতিয়ানের সম্পত্তি, অর্থাৎ 1 নম্বর খতিয়ানে যে সমস্ত জমি আছে, এই সকল জমির মালিক যারা মালিকানা বনে বসে আছেন, সেই সকল ব্যক্তিদের নামে কিন্তু বিডিএর জরিপটি হবে না। এই খাস খতিয়ানের সম্পত্তি যারা লিজ নিয়েছেন, একশনা লিজ, দীর্ঘমেয়াদী লিজ, স্বল্পমেয়াদী লিজ, বন্দোবস্ত যারা নিয়েছেন, এই সকল ব্যক্তিদের কিছু শর্ত আছে। জেলা প্রশাসক মহোদয় যখন এই সম্পত্তি লিজ দেন, তখন তাদের একটি শর্তাবলী দিয়ে থাকেন। এই সম্পত্তি বেচা বিক্রি করা যাবে না, হস্তান্তর করা যাবে না। যেই ব্যক্তির নামে লিজ থাকবে, সেই ব্যক্তি এই সম্পত্তি ভোগ দখলে থাকবেন। বিভিন্ন শর্ত দেওয়া থাকে, সেই শর্ত মোতাবেক এই ব্যক্তির মৃত্যুর পরে তার যে ওয়ারিশরা থাকবে, বংশ পরম্পরায় এই সম্পত্তি কিন্তু তারা ভোগ দখলে থাকতে পারবে, কিন্তু বেচা বিক্রি করতে পারবে না। শর্ত মোতাবেক সরকারের কাছ থেকে নবায়ন করার যদি প্রয়োজন হয়, নবায়ন করে নিবে এবং প্রতি বছর যেই ভূমি উন্নয়ন কর দেওয়ার কথা, সেটিও কিন্তু তারা দিবেন। কিন্তু সম্পত্তি কোনোভাবেই বেচা বিক্রি করা যাবে না। কিন্তু আমাদের সমাজে দেখা যায় কিছু কিছু ব্যক্তিরা এই লিজ নেওয়ার পরে সেই সম্পত্তি বিক্রি করে দেয়। আপনারাও অনেকে জানেন, আবার অনেকেই কিন্তু জানেন না। এই ভিডিওটি দেখলে অনেকের কাছে খারাপও লাগবে, আবার অনেকের কাছে কিন্তু ভালো লাগবে। কিন্তু নিয়মের মধ্যে যেটা বলার সেটাই বলছি। এটা সম্পত্তিটা সম্পূর্ণভাবে বিক্রি করা কিন্তু নিষিদ্ধ। কিন্তু আমাদের সমাজে দেখা যায় কিছু মানুষ নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপরে নিজেরা লেখাপড়া করে, উভয় পক্ষ স্বাক্ষর করে জমি হস্তান্তর করে চলে যায়। আবার অনেকেই আছেন সেটাকে একটু আপগ্রেডে নিয়ে তারা কি করেন, নোটারি করে ফেলেন। নোটারি করে সেইটাকে দলিল হিসেবে চালিয়ে দেন। আপনারা একটি কথা মাথায় রাখবেন, জমি বেচা কেনা করতে গেলে সম্পূর্ণভাবে দায় দায়িত্ব সাব রেজিস্ট্রার অফিসের। কোনো নোটারি পাবলিকের কিন্তু বলা নাই যে এই সম্পত্তি হস্তান্তর করতে গেলে নোটারি করে করা যাবে। এটা সম্পূর্ণ বেআইনিভাবে করা হয়। তো এই সম্পত্তি যারা বেচা বিক্রি করেছেন, বা কোনো ব্যক্তি যদি দলিলও করে থাকেন, আতাত করে হোক, যোগ সাজসে হোক, উদ্দেশ্য প্রণোদিতভাবে হোক, কোনো সিন্ডিকেট ধরে হোক, দুর্নীতি করে হোক, যেভাবেই হোক না কেন, সম্পত্তি যদি সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক যদি বিক্রিও হয়ে থাকে, মানে দলিলও হয়ে থাকে, সেই দলিল টিকবে না। 100%। কারণ ভূমিমন্ত্রী মহোদয় একটি কথা বলেছেন যে এই বিডিএর জরিপ যেন কোনোভাবেই সরকারি কোনো সম্পত্তি যেন কোনো জনগণের নামে বিডিএর জরিপটি না হয়, এবং জনগণের কোনো সম্পত্তি, কিঞ্চিত পরিমাণ সম্পত্তিও যেন সরকারের নামে বিডিএর জরিপটি না হয়। এই যে একটি স্টার্নিং অর্ডার বা এই যে একটি কঠিন সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটি কিন্তু গুরুত্বের সাথে দেখতে হবে। যারা গুরুত্বের সাথে দেখবেন তারা ফল পাবেন, যারা গুরুত্বের সাথে দেখবেন না তারা ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্যই এই সম্পত্তি যারা ক্রয় করেছেন, যাদের কাছে দলিল আছে, তারা কিন্তু এই সম্পত্তি হারাবেন।
লিজ ক্যান্সেল হয়ে যাবে, দলিলও ক্যান্সেল হয়ে যাবে, এবং এইটা নিয়ে বাড়াবাড়ি করতে গেলে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর সেই মোতাবেক শাস্তি, জরিমানা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। এই 1 নাম্বার এটা। 2 নম্বরে হচ্ছে অর্পিত সম্পত্তি। আমরা জানি যে এই অর্পিত সম্পত্তি কেউ এনিমি প্রপার্টি হিসেবেও চিনি। আমাদের দেশে 1971 সালে যুদ্ধ ছিল, যুদ্ধের আগে যে সকল ভাই বন্ধুরা এই দেশ ছেড়ে চলে গেছেন, এই সম্পত্তি রেখে চলে গেছেন, এই সম্পত্তি যারা রেখে গেছেন তাদের আত্মীয় স্বজনরা এটি সুযোগে সদ্ব্যবহার করেছেন। যেমন আমরা যদি উদাহরণস্বরূপ বলি যে এক ব্যক্তি 2 সন্তান, এক সন্তানকে নিয়ে তিনি ভারতে চলে গেছেন, আর এক সন্তান বাংলাদেশে রয়ে গেছে। এখন যার নামে সম্পত্তি সে তো ভারতে চলে গেছে, কিন্তু যিনি বাংলাদেশে ছিলেন তিনি হিস্সা মোতাবেক হয়তো অর্ধেক সম্পত্তি পাবেন, কিন্তু তিনি এই সম্পূর্ণ সম্পত্তিটা কিন্তু রেখেছেন। কিন্তু সরকারের যেই রেকর্ড বই সেখানে কিন্তু এই অর্ধেক সম্পত্তি অর্পিত সম্পত্তি হিসাবে কিন্তু সেখানে চলে গেছে, কিন্তু তিনি নিজেও জানেন না। এই সম্পত্তি বিক্রি করেছেন যারা ক্রয় করেছেন, এখন সরকারি যে দলিলাদি বা রেকর্ড বই দেখে যখন এই বিডিএস জরিপটি করা হচ্ছে, তখন এই অর্পিত সম্পত্তির যারা ক্রয় করেছেন তাদের নামে কিন্তু রেকর্ডটি হবে না। সেই অর্পিত সম্পত্তি সেটি কিন্তু সরাসরি সরকারের নামেই কিন্তু বিডিএস জরিপটি হয়ে যাবে। নাম্বার 2, এটি কিন্তু মাথায় রাখতে হবে। এবং পরবর্তীতে যারা সম্পত্তি ক্রয় করবেন অবশ্যই আপনার অর্পিত সম্পত্তি আপনারা দেখে নেবেন। দেখে যদি ক্রয় করেন তাহলে অন্তত এই সমস্যা থেকে আপনারা কিছুটা হলেও বিরত থাকতে পারবেন। নাম্বার 3 হচ্ছে দেবোত্তর সম্পত্তি। সনাতন ধর্মে যেই সকল ভাই বন্ধুরা ধর্মের জন্য উপাসনালয় যেমন গির্জা, মন্দির, এই সমস্ত জায়গায় তারা জমি দান করেছিলেন, তাদের কিন্তু একটি দলিল আছে। সেই দলিলটি হাইড করে তারা কি করেছেন, নিজেদের নামে কিছু ব্যক্তি, অসৎ ব্যক্তি তাদের নামে দলিল করে নিয়েছেন। এই দেবোত্তর সম্পত্তি যে মন্দির, গির্জা যেখানে দান করা হয়েছে সেখানে সমিতি আছে, সে সমিতির যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তারা অনেক সময় দেখা গেছে 1 বিঘা সম্পত্তি বা 5 বিঘা সম্পত্তি দান করে গেছেন, সেখান থেকে 1 বিঘা নিজের নামে দলিল করে নিয়েছেন। এই দেবোত্তর সম্পত্তি এখন কিন্তু তাদের ছেড়ে দিতে হবে, এবং ভূমিমন্ত্রী স্পষ্ট করে বলেছেন যে দেবোত্তর সম্পত্তি কেউ রাখতে পারবেন, এই দেবোত্তর সম্পত্তি ছেড়ে দিতে হবে। এই দেবোত্তর সম্পত্তিও কিন্তু যারা দলিল করে রাখছেন, যারা দখলে আছেন তাদের নামে কিন্তু বিডিএস জরিপটি হবে না, এটি কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে নাম্বার 4 হচ্ছে জাল দলিল। জাল জালিয়াতি করে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মানুষকে ঠকিয়ে যারা এই জাল জালিয়াতি করে দলিল করে রেখেছেন, যেই দলিল আজও পর্যন্ত নামজারি করতে পারেন নাই, কোনো রেকর্ড খতিয়ানের কাজে লাগে নাই, বা সাব রেজিস্ট্রার অফিসে বালাম বইতে এন্ট্রি নাই, এই জাল জালিয়াতি করে যারা পেশি শক্তির বলে যারা জমি দখল করে রেখেছেন, এই সকল ব্যক্তিদের নামে বিডিএস জরিপ হবে না। দখলে থাকলেই যে আগে যেরকম দখলে থাকলে জরিপকারকরা আসলে তাদেরকে কিছু বিনিময় করে আপনি আপনার নামে রেকর্ড করতে পারতেন, এখন সেই সুযোগটা নাই। এই সুযোগটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু বাতিল, একদম 100%। আপনার এই বিডিএস জরিপ যারা এই পর্যন্ত করাইছেন অনেকেই কিন্তু ফোন করেছেন যে আমার নামে বিডিএস জরিপটি হয়নি, কারণ আমার নামে সিএস খতিয়ান ছিল না, আমার নামে বিডিএস জরিপটি হয় নাই, আমার পিছনে আমার দলিল আছে কিন্তু আমার পিছনের কোনো খতিয়ান নাই, আমার বিডিএস জরিপটি স্টপ করে দেওয়া হয়েছে। এই যে কিছু সমস্যা, এই সমস্যাগুলি কিন্তু আপনাদের দেখতে হবে এবং বুঝতে হবে। তারপরে হচ্ছে আদালতে যে মামলা, চলমান মামলা থাকবে। এখন এক পক্ষ জমি মালিকানা দাবি করে একটি আদালতে মামলা মোকদ্দমা করেছেন এবং আর এক পক্ষকে বিবাদী করেছেন, কিন্তু এখন এই জাজমেন্ট কার পক্ষে আসবে, এই যে একটি সন্দিহান, এটার জন্যই কিন্তু আদালতে বিচারাধীন মামলা যত সময় পর্যন্ত বিচার্য বিষয় হয়ে যত সময় পর্যন্ত কোনো ডিগ্রি, রায় বা জাজমেন্ট না আসবে অত সময় পর্যন্ত কারণ আমি কিন্তু এই বিডিএস জরিপটি হবে না। বিডিএস জরিপ হয়ে যাবে, কিন্তু আপনার রায় যখন আপনার পক্ষে চলে আসবে তখন এই রায়ের কপি দেখে তারপরে সেটেলমেন্ট আপনার নামে বিডিএস জরিপটি ওকে করে দিবেন। তারপরে হচ্ছে যাদের নামে নামজারি করা নেই, সম্পত্তি দলিল করেছেন কিন্তু সম্পত্তি নামজারি করেন নাই। আমরা এখনো পর্যন্ত আমাদের দেশে অনেকেই জানেন না যে জমির দলিল থাকার পরে মালিকানা, শুধু দলিল দিয়েই মালিকানা পাওয়া যায় না। এখানে 2টি মন্ত্রণালয় কাজ করে, একটি আইন মন্ত্রণালয়, সাব রেজিস্ট্রার অফিস তারা নিয়ন্ত্রণ করেন, কিন্তু ভূমি মন্ত্রণালয় বাকি যত কাজ আছে, ভূমি সম্পর্কিত যত কার্যক্রম আছে সবকিছু কিন্তু ভূমি মন্ত্রণালয় করে। তাহলে ভূমি মন্ত্রণালয় যেই সকল মালিকদের নাম রয়ে গেছে সেই সকল মালিকদের কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করেছেন, সাব রেজিস্ট্রার অফিস থেকে দলিল করেছেন, কিন্তু সেই দলিলটি নিয়ে আপনি জমি দখলে আছেন, বাট এখনো পর্যন্ত আপনি নামজারি করেন না এবং নতুন মালিক হিসেবে আপনি স্বীকৃতি পান নাই। আপনি যখন পূর্বের মালিকের কাছ থেকে স্বীকৃতি
পত্র নিলেন, দলিল, সেই দলিল দিয়ে আপনি নামজারি করলে আপনার নামে পূর্বের মালিকের নাম থেকে সম্পত্তি কর্তন করে আপনার নামে চলে আসবে। আপনি ব্যক্তি মালিকানা অর্জন করবেন, বছরে বছরে আপনি সরাসরি ভূমি উন্নয়ন কর দিবেন, তখন আপনি একজন মালিক। এবং এই জরিপটি যখন করতে আসবে তখন কিন্তু জরিপকারকরা সরাসরি ভূমি মন্ত্রণালয়ের রেকর্ড বইতে যাদের নাম আছে সেই নামগুলি নিয়েই কিন্তু জরিপ করার জন্য আসবে। তখন আপনি যখন দলিল সাবমিট করবেন তখন দেখা যাবে যে বাকি যত কাগজপত্র সব পূর্বের মালিকের নামে, তখন একটি সমস্যা দেখা দিবে। এই জন্য যাদের নাম জারি নেই তাদের নামে কিন্তু বিডিএস জরিপটি হবে না। সর্বশেষ হচ্ছে 7 নাম্বার হচ্ছে জবরদখলকারী। আমাদের দেশে অনেক মানুষ আছে যারা এখন থেকে 20 বছর, 30 বছর, 40 বছর আগে জবরদখলকারী হিসেবে সম্পত্তি ভোগ দখলে আছেন। তাদের নামে কোনো রেকর্ড খতিয়ান নাই, তাদের নামে কোনো দলিল নাই, দলিলাদি নাই, তারা খাজনা দিচ্ছেন না, কোনো কিছু, সরকার সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু যেই ব্যক্তি প্রকৃত মালিক তার নামে দলিল আছে এবং খতিয়ান আছে, সবকিছু আছে, এই সম্পত্তিটা কিন্তু জবরদখলকারীর কাছে কিন্তু তার নামে কিন্তু বিডিএস জরিপটি হবে না। তামাদেনের 28 ধারায় বলা হয়েছে, কিন্তু তামাদেনের 28 ধারা মোতাবেক যেই শর্তবলী দেওয়া হয়েছে, যে আইন যে কথা বলছে সেই মোতাবেকও এই জবরদখলকারী কখনোই বিরোধী দখল হন নাই এবং তিনি আদালতে মামলা মকদ্দমা করে তিনি সেই জমির মালিকানা নেন নাই এবং তার কাছে কোনো কাগজপত্র নেই। যেহেতু তার কাছে কোনো কাগজপত্র নেই সেহেতু তিনি একজন জবরদখলকারী, তার নামে এই বিডিএস জরিপটি হবে না। এই যে 7 শ্রেণীর সম্পত্তি, আমি চৌম্বকীয় যে বিষয়গুলি, আরো অনেক শ্রেণী আছে যেগুলি হবে না, কিন্তু তার মধ্যে এই প্রধানত 7 শ্রেণীর সম্পত্তি কোনোভাবেই আপনি বিডিএস জরিপটি কিন্তু করাতে পারবেন না। ভূমিমন্ত্রী মহোদয় একটি কথা বলেছেন কিন্তু স্পষ্ট করে, যে কারো সম্পত্তি যেন কারোর নামে বিডিএস জরিপটি না হয়। এটা বারবার কিন্তু সম্মেলনে বলা হচ্ছে, বারবার মিটিং করতেছে, বিভিন্ন জায়গায় পরিদর্শন করতে যেও কিন্তু তিনি এই কথা বলতেছেন যে বিডিএস জরিপ যেন কারোর নামে কারোরটা যাতে না হয়। সরকারেরটা জনগণের নামে হবে না, জনগণেরটা সরকারের নামে হবে না। এই বিষয়টি সবাইকে কিন্তু সতর্ক করে দেওয়া হয়েছে। তারপরেও একটি কথা বলবো আমি, যদি কোনোভাবে আপনি মনে করেন যে আপনার সম্পত্তির সকল কাগজপত্র আছে তারপরও বিডিএস জরিপটি আপনার নামে হয় না, সাথে সাথে আপনি কিন্তু ডিসপুট দিতে পারবেন, আপনি কিন্তু বিবাদ করার জন্য আপনি একটি ফর্ম ফিল আপ করতে পারবেন, তারপরে আপনার নামে কিন্তু এটা হবে। কিন্তু আপনার যদি কাগজপত্র ঠিক না থাকে, আপনি যদি এই খাস খতিয়ানের আন্ডারে পড়ে যান, আপনি খাসের 1-এর 1 খতিয়ানে যদি থাকেন, আপনি মামলা না দিয়ে চুপ করে বসে আছেন, আপনার নামে হবে না। আবার দেখা গেছে অর্পিত সম্পত্তি কিনে বসে আছেন, আপনি দেবোত্তর সম্পত্তি কিনে বসে আছেন, আপনার মামলা চলমান অবস্থায় আছে, আপনার নামে রেকর্ড নাই, জমি দখলে নাই, এইগুলি নিয়ে আপনার হাই হুতাশ না করে সরাসরি আপনার উচিত হচ্ছে একটি মামলা দায়ের করা, আপনার সম্পত্তি ফিরে আনার জন্য আইনি ব্যবস্থা নেওয়া। এই আইনি ব্যবস্থাটাও যদি আপনি নিয়ে রাখেন, তাহলে এই আইন থেকে যখন জাজমেন্টটি চলে আসবে তখন আপনার নামে কিন্তু এই বিডিএস জরিপটি করে দেওয়া হবে। বিডিএস জরিপের সবচেয়ে প্রধান যে বিষয়টি সেটি হচ্ছে, বিডিএস জরিপটা শুধু শুধু হচ্ছে না, এখানে আরো দুটি বিষয় কিন্তু রয়েছে। বিডিএস জরিপের পাশাপাশি কিন্তু আপনি আর একটা মানচিত্র পাচ্ছেন, যেই মানচিত্রটা সরাসরি 1 খণ্ড জমির জন্য একটি মানচিত্র হবে। আপনার সম্পত্তির মানচিত্রটা আপনার জন্য হবে। আবার স্মার্ট ভূমি কার্ড যেটা, সেটাও আপনি পাবেন। তাহলে এত কঠিনভাবে করা হচ্ছে যাতে করে কোনো ভুল ত্রুটি না হয়। তাহলে আপনারা যে 7 শ্রেণীর সম্পত্তি, এই 7 শ্রেণীর সম্পত্তির মধ্যে যারা পড়বেন, তারা যদি প্রয়োজন মনে করেন, তাহলে আপনাদের কাগজপত্র খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নিলে যদি আপনার সম্পত্তি ফিরে আনতে পারেন, সেই ব্যবস্থাটাই নিবেন। কারণ সম্পত্তি, অনেকের সম্পত্তি কিন্তু 1 নাম্বার খাস খতিয়ানে যায় নাই, সরাসরি 1-এর 1 খতিয়ানে আছে। তো 1-এর 1 খতিয়ানে যদি থাকে, তাহলে আপনি মামলা করলে কিন্তু আপনার সম্পত্তি, আপনার দলিল আছে, খতিয়ান আছে, আপনার যে কোনো নেগলিজেন্সির কারণে একটি আপনার সম্পত্তিটা খাস খতিয়ানে চলে গেছে, মামলা করলে সেই সম্পত্তি আপনার নামে চলে আসবে। এই ধরনের ব্যবস্থা যদি নেওয়ার প্রয়োজন মনে করেন, আপনারা সেই ধরনের ব্যবস্থা নেবেন। আমার সাথে হোয়াটসঅ্যাপে যারা কথা বলবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01797093536। আমি আবার বলছি 01797093536। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।